আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি। নানা অজুহাতের সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনা শেষ হলে চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ দেশটির কমিউনিস্ট পার্টির, জানালেন মির্জা ফখরুল। 5 দিনের সফর শেষে দেশে ফিরলেন বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। সুনামগঞ্জে প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে লুট করছে প্রভাবশালী চক্র। অবৈধ উত্তোলন ও লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি এলাকাবাসী। এবং নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের জমি অধিগ্রহণ করা হলেও 2 বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি ক্ষতিগ্রস্তরা। জটিলতায় থমকে আছে সড়ক নির্মাণ কাজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পার হতে চললেও এখনো ঝুলে আছে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সব অংশীজনদের সাথে আলোচনা শেষ হলেই চূড়ান্ত হবে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের দিনক্ষণ। এটিএন বাংলাকে এসব কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। তবে নতুন বাংলাদেশে ডাকসুতে স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানের 9 দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেয়া। যদিও 5 আগস্ট পরবর্তী সময়ে এই দাবি বাস্তবায়নে ছিল না বেগবান কোনো গতি। জুলাই আন্দোলনের বছর ঘনিয়ে এলেও নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। 29 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ছাত্র সংসদ নির্বাচন। গত 6 বছর নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। তবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকলেও এই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে জোরালো দাবি তুলতে পারেনি ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। যে ছাত্র সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সেখানে ফুটে ওঠে। ডাকসুতে কিন্তু আসলে যে ভিসির যে একক ক্ষমতাটা রয়েছে, সেই একক ক্ষমতাটা কমিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। লোক দেখানো নির্বাচন চাই না, ডাকসু আমাদের অধিকার। কোনো রকম আনুষ্ঠানিকতার জন্য যে এটা করা হইলো কোনো মতে, এটা না। কিন্তু কবে হওয়া উচিত ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতির সোজা সাপটা জবাব, অতি দ্রুতও নয়, আবার বেশি দেরিতেও নয়। অন্যদিকে এই ডাকসু নির্বাচন আরো আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি। নিয়ম নীতি অনুসরণ করে পরবর্তীতে 1 বছর পর পর যাতে ডাকসু নির্বাচন হয়, দ্রুতও নয়, বেশি দেরিতেও নয়। একটা সুন্দর টাইমলাইনে ডাকসু নির্বাচন হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে আর কখনো কাদা ছড়াছড়ি হবে না। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দেরি করে ফেলেছে বলে আমরা মনে করি, এবং এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই। এরই মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েকটি ধাপে সকল অংশীজনদের সাথে বৈঠক করছেন তারা। এক একজনের চাওয়া এক এক রকম, সবগুলো চাওয়াকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। জুলাই হচ্ছে কি আগস্টে হচ্ছে, এটা অংশীজনদের সাথে আলাপটা সেরে নি। সো আপাতত কোনো সংখ্যা দেখতেছি না, আর বাকিটা উপরওয়ালার হাতে। এবছর নতুন 4টি পদ সহ মোট 28টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন তার গন্তব্যে যাত্রা শুরু করলেও এখনো অজানা তার গন্তব্যে পৌঁছানো, অর্থাৎ এখনো দিনক্ষণ ঠিক হয়নি ডাকসু নির্বাচনের। তবে বেশ কিছু ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই জুলাইয়ের মধ্যেই ডাকসু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুললেও সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই বলছেন অন্তত এই ডাকসু নির্বাচন নিয়ে যেন কোনো তড়িঘড়ি না হয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা গিয়েছিলেন। দলটির সাথে রাজনৈতিক সংলাপের সমঝোতা চুক্তি করতে যাচ্ছে বিএনপি। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ করেছেন বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচনের আগে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা MOU করার আলোচনা হয়েছে। প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যেই লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই সম্পত্তি লুটের নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী এক রাজনৈতিক নেতা। তবে অভিযুক্তদের দাবি, অবৈধ কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজ দেও রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পাহাড়ি নদী দামালিয়া ভরাট হয়ে পরিণত হয়েছে বালুর খনিতে। শুষ্ক মৌসুমে তলদেশ শুকিয়ে যাওয়ায় নদী তীরবর্তী জলিলপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন করে বড় বড় স্তূপ করে রেখেছে। 2 মাস আগে উপজেলা প্রশাসন উত্তোলন করা এসব বালু জব্দ করে। সরকারি হিসেবে জব্দকৃত বালুর পরিমাণ 1,80,000 ঘনফুট, যার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। অনেকটা কৌশলী নদীর তীর থেকে দিনে রাতে জব্দকৃত বালু সরাচ্ছে সিন্ডিকেট চক্র। জলিলপুর গ্রামের প্রত্যেকটা বাড়ির পিছনে আপনার অবৈধ বালুর ট্যাগ দেওয়া আছে। এই বালুগুলি নদীর পার কাটা বালুগুলি তারা তুলে রাখছে। পানির স্রোতে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, জমি জমি অনেক তলা যেতেছে আর কি পানি নিচে। আমরা এটা বাধা দেওয়ার থেকে অনেক মানুষের গায়ে রাখছে, অনেকরা এটা থেকে অবৈধভাবে বালু ইচ্ছা টাকা পয়সা খাইতেছে। স্থানীয়রা বলছেন, বালু সরিয়ে নেওয়া নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা রাজু আহমেদ। রাজু বিএনপির আহ্বায়ক, রাজু নিজেও হুমকি দামকা দিতেছে। নৌকা কেন আমরা আটকাইলাম এবং নৌকা আমরা আবার টাকা লইয়া ছাইড়ে দিছি, এই নৌকাটা রাজুর দায়িত্বে চলে আমরা জানি না। আমরা জানলে রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে, কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক দোষলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের। তবে তাদের সঙ্গে বিএনপির সুবিধাভোগী একটি চক্র জড়িত রয়েছে বলেও দাবি তার। ওরা আমাদের যে সুবিধাভোগী কিছু লোক আছে দলীয়, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই কাজগুলা করতেছে। আর ধরা পড়লেই আমরা আহ্বায়কের লোক, বিএনপির লোক এতটুকু আর কি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আইনশৃঙ্খলাকারী বাহিনীকে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য তারা নিয়েছে, সেটি শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করা হলেও 2 বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এই জটিলতায় থমকে আছে সড়ক নির্মাণ কাজ। সড়ক বিভাগ বলছে, ক্ষতিপূরণের 62 কোটি টাকা জেলা প্রশাসনের কাছে অনেক আগেই হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক জানান, যাচাই বাছাইয়ের কাজ চলছে, দ্রুতই চেক হস্তান্তর করা হবে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2 বছর আগে শুরু হয় নওগাঁ বদলগাছি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ। 13 কিলোমিটার এই সড়কের জমি অধিগ্রহণ শেষে বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। তবে ঠ্যাংভাঙা মোড় থেকে কীর্তনপুর বাজার পর্যন্ত 5 কিলোমিটার সড়কের কিছু জায়গায় জমি থেকে স্থাপনা সরানো বাবদ 10% টাকা কেটে নেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে কিছু কিছু জায়গার কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এদিকে 2 বছর পার হলেও জমি অধিগ্রহণের টাকা এখনো বুঝে পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই রাস্তা একবার হওয়ার পর আমরা তো জমি সরকার যেহেতু জমি নেবে, আমরা জমি দিয়েও দেয়। গভর্নমেন্ট আমাদের বিল্ডিং নিয়ে নিছে, এটা নিয়ে নিব, ওনারা টেন্ডার দিবে, কিভাবে দিবে ওনাদের বিষয় সেটা। কিন্তু এই জটিলতার কারণে আমরা 1 বছর থেকে ডিসি অফিসে করতেছি। আমাদের কাগজপত্র সমস্ত জমা নিচ্ছে, নেওয়ার পর এই জমিগুলো আমাদের টাকাও দিচ্ছে না এবং আমাদের দীর্ঘদিন যাবৎ ঘুরাচ্ছে ডিসি অফিস থেকে। ক্ষতিপূরণের 62 কোটি টাকা জেলা প্রশাসকের কাছে 5 মাস আগেই হস্তান্তর করা হয়েছে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। মহোদয়ের অ্যাকাউন্টে আমরা এই টাকা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় এটা স্থানান্তর করেছেন নিয়ম মাফিক। যারা যে ক্ষতিগ্রস্ত যারা অংশীদারিত্ব রয়েছে, যাদের ভূমি অধিগ্রহণের আওতায় পড়েছেন, তারা এই টাকা চেকের মাধ্যমে ডিসি মহোদয়ের কাছ থেকে এটা ছাড় পাবেন। যাচাই বাছাই শেষে দ্রুতই চেক হস্তান্তর করার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, 10% টাকা কেটে রাখার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে, দ্রুতই এর সমাধানের আশ্বাস দেন তিনি। ওই মন্ত্রণালয় আমাদেরকে স্পষ্ট না করে দিয়েছে, এই কারণে যে
এটি আমাদের যে অধিগ্রহণের নীতিমালা তার সাথে সাংঘর্ষিক হবে। তারা বলেছে তারা আন্তঃমন্ত্রণালয় সভা করে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। দ্রুত ক্ষতিগ্রস্তদের টাকা বুঝিয়ে দিয়ে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে বলেও আশা করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। একসময় বিএনপির ব্যানার ধরার কোনো লোক পাওয়া যেত না, তবে এখন সুসময় লোকের অভাব হয় না বলেও ক্ষোভ জানান তিনি। আমাদের দুর্দিন কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচিত সরকার পাবো। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতে আপনাদের ভোটে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রায় এক সপ্তাহ শান্ত থাকার পর ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সংগ্রহ করলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। গত 21 জুন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার আগে গত 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে এই আদেশ দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিছু শিশুর নাগরিকত্ব কেড়ে নেওয়া সাংবিধানিকভাবে বৈধ কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্প সুপ্রিম কোর্টের এই আদেশকে বড় জয় বলে দাবি করেছেন। এবারে খেলার খবর। ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে কিছুক্ষণের মধ্যে কলম্বো টেস্টে চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নামবে বাংলাদেশ। তৃতীয় দিনে 211 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে 6 উইকেটে 115 রান সংগ্রহ করেন নাজমুল মুশফিকরা। এতে শ্রীলঙ্কার চেয়ে এখনও 96 রানে পিছিয়ে আছে লাল সবুজের দল। প্রথম ইনিংসে বাংলাদেশে 247 রানের জবাবে 458 করেছিল শ্রীলঙ্কা। পরাগ আরমানের রিপোর্ট। কলম্বো টেস্টের প্রথম 2 দিনে ব্যাটে বলে কর্তৃত্ব ছিল শ্রীলঙ্কার। তৃতীয় দিনের প্রথম ও দ্বিতীয় সেশনে চমক দেখে লঙ্কানদের অল আউট করেন বাংলাদেশের বোলাররা, কিন্তু বোলারদের দেখানো পথে হাঁটতে পারেননি ব্যাটাররা। তাতে 2 দিন বাকি থাকতেই কলম্বো টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। শ্রীলঙ্কার চেয়ে 211 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ভুলে যাওয়া এনামুল হক বিজয় 4-6-এর ভেলকি দেখিয়ে 19 বলে 19 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তার বিদায়ের 3 বল পরেই ফেরেন সাদমান ইসলাম। বাংলাদেশের ধস আর থামেনি। লঙ্কান ব্যাটিংয়ে কোনো প্রতিরোধ করতে পারেননি মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 13 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন লিটন দাস। তাতে 115 রানের পুঁজি পায় 6 উইকেট হারানো বাংলাদেশ। এর আগে 43 রানে এগিয়ে থেকে 2 উইকেটে 290 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নিজেদের ছন্দ ফিরে পান বাংলাদেশের বোলাররা। সকালেই 3 উইকেট তুলে নেয় লাল সবুজের দল। 146 রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা 158 রানে তাইজুলের শিকার হন। ধনঞ্জয় সিলভাকেও বিদায় করেন তাইজুল।
দলীয় ৩৩৫ রানে প্রভাত জয়সূর্যকে ফিরিয়ে সিরিজে প্রথম উইকেটার দেখা পান নাহিদ রানা। আসিতা ফার্নান্ডোকে বিদায় করে তাইজুল ইসলাম ক্যারিয়ারের 18তম বার 5 পা তার চেয়ে বেশি উইকেট তুলে নেন। সেই সাথে 458 রানে থাকা শ্রীলঙ্কার ইনিংসও গুড়িয়ে দেন। পরাগ রহমান, এটিএন বাংলা। এএফসি অনূর্ধ্ব 23 ও এএফসি অনূর্ধ্ব 19 টুর্নামেন্টের জন্য মেধাবী ফুটবলারের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বাফুফে আয়োজিত ট্রায়াল শুরু হবে আজ। আনুষ্ঠানিক ট্রায়াল শুরুর আগে শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলার ও তাদের পরিবারের সদস্যদের ওরিয়েন্টেশন করিয়েছে বাফুফে। 3 দিনের এই ট্রায়ালে 52 জন অংশ নেওয়ার কথা থাকলেও রেজিস্ট্রেশন কার্যক্রমে 43 জন উপস্থিত ছিলেন। 5 জন কাতারের দোহা থেকে ঢাকার পথে রয়েছেন, তাতে 48 জন নিয়ে হবে ট্রায়াল। ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ এই ট্রায়ালের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। এ সময় বাফুফে সহসভাপতি ফাহাদ করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি, নানা অজুহাতে সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনা শেষ হলে চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ দেশটির কমিউনিস্ট পার্টি জানালেন মির্জা ফখরুল। 5 দিনের সফর শেষে দেশে ফিরলেন বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। সুনামগঞ্জে প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে লুট করছে প্রভাবশালী চক্র। অবৈধ উত্তোলন ও লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি এলাকাবাসী। এবং নওগাঁ বদরগাছি আঞ্চলিক মহাসড়কের জমি অধিগ্রহণ করা হলেও 2 বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি ক্ষতিগ্রস্তরা। জটিলতায় থমকে আছে সড়ক নির্মাণ কাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।